আমাদের অধ্যায়টার নাম জীবনী শক্তি। আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে জীবনী শক্তি। কিন্তু এই জীবনী শক্তি পড়ার আগে আমি আসলে আজকে জীবনী শক্তিতে টাচ করব না। আসলে আমাদের সিলেবাসগুলো এমনই, আমাদের উচিত ছিল আমরা যখন ক্লাস 6-7-এ পড়ি তখন থেকে একটু বেসিক দেওয়া। কিসের বেসিক? আমাদের হচ্ছে যে যেমন ডিএনএ নিয়ে, যেমন আরএনএ নিয়ে কিছু বেসিক দেওয়া, বাট এই বেসিকগুলো আমাদের দেয় না, যার কারণে আমরা পারি না। এখন আমি যদি ডিএনএ না বুঝি, আমি যদি আরএনএ না বুঝি, আমি তো তখন তোমার এটিপি, তারপরে হচ্ছে নিউক্লিওটাইড, এগুলো বুঝবো না। এখন তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি জানি বেশিরভাগ মানুষের মাথার উপর দিয়ে যাচ্ছে জিনিসটা। তাহলে আমি একটু বেসিকে ঢুকি, তাহলে আমি এটা পার্টে রাখি, এটা সাইডে রাখলাম, শক্তি মুক্তি সাইডে। শুরুতে বিরক্ত লাগতেই পারে কারো। এটা একটা কোষ, কোষের মধ্যে কি থাকে? কোষের মধ্যে হচ্ছে একটা নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ভিতরের দিকে যদি আমি যাই, জুম করি, তাহলে দেখবো হচ্ছে এখানে কতগুলো পানি থাকে, এখানে কতগুলো পানি থাকে। এই পানির মধ্যে দেখা যায় হচ্ছে, আবার ভিতরের দিকে যাই আমি, কতগুলো সুতা থাকে, এরকম কতগুলো সুতা থাকে। এটা আমি প্রতিদিনই বলি, প্রতিদিনই বলবো ইনশাল্লাহ। এই সুতাগুলো একটা জায়গায় বাঁধা থাকে। দেখি বলো তো এই জায়গাটার নাম কি? এভরিওয়ান, এই জায়গাটার নাম কি? কোন জায়গাটা বললাম? এই যে নীল জায়গাটা, এটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াস না, নিউক্লিয়াসটা পুরাটা, এই পুরাটা হচ্ছে নিউক্লিয়াস। আর জাস্ট এই যে বাঁধা জিনিসটা সেটা হচ্ছে নিউক্লিওলাস। এটা আমি কেমনে বলি তোমাদের বারবার, যে তুমি মাঠে গেছো অনেকগুলো গরু নিয়ে, গরু সবগুলোকে একটা খুঁটিতে বেঁধে রাখছো, এই নিউক্লিওলাস হচ্ছে গরুর খুঁটি। আর এই যে সুতার মতো দেখতেছো, এটা একটা কি? এটা হচ্ছে ক্রোমাটিন। একটা হচ্ছে ক্রোমাটিন, আর সবগুলোকে একসাথে আমরা বলি নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয়ার ঝালিকা। তাহলে আমি আবার একটু বলি, আমি কি কি করলাম। আমি একটা আমার দেহ থেকে কোষ নিলাম, এই কোষটাকে জুম করলে দেখবে এখানে একটা কি আছে? নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসে যে জুম করে দেখবে এখানে কিছু পানি আছে, এই পানিগুলোকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। তারপর দেখবে এখানে কতগুলো সুতা আছে, অনেকগুলো, এই সুতাগুলোর নাম হচ্ছে ক্রোমাটিন। এরপর দেখবো সবগুলো সুতা একটা জায়গায় বাঁধা, এই বাঁধা জায়গাটার নাম হচ্ছে নিউক্লিওলাস। ক্লিয়ার? আর আমি গত ক্লাসে বলছিলাম কিভাবে ক্রোমাটিনকে আমরা ক্রোমোজোম বলি। সো যারা বুঝছো তারা তো বুঝছো, যারা বুঝো নাই তারা গত ক্লাসটা করে ফেলার চেষ্টা করবা। এখন আমি একটা ক্রোমাটিনকে নিলাম, ঠিক আছে? আমি একটা ক্রোমাটিনকে নিলাম, আমি একটা ক্রোমাটিনকে নিলাম, বড় করে নিলাম। ক্লিয়ার? এরপর আমি আরো জুম করলাম, জুম করলাম, জুম করলাম, জুম করতে 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 ভিতরের দিকে ঢুকবো। ভিতরের দিকে যখন দেখবো আসলে তখন দেখবে এটা একটা সুতা না, আসলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে এরকম একটা গঠন। তাহলে দেখো দূর থেকে তোমার কেমন হচ্ছে? এটা দূর থেকে মনে হচ্ছে একটা সুতা। এই যে দেখো, তোমার কিছুই মনে হচ্ছে দূর থেকে এটা একটা সুতা মনে হচ্ছে? আচ্ছা, আর একটু পরে যাই। তোমার এই জিনিসটা দূর থেকে একটা কিসের মতো মনে হয়? সুতার মতো। কিন্তু যখন তুমি অনেক, হ্যাঁ, অনেক কাছে চলে যাও, অনেক কাছে চলে যাও, তখন এটা একটা কিসের মতো? এরকম একটা পেঁচানো জিনিস থাকে, এটাকে আমরা বলি কি? ডিএনএ। গুড। তাহলে আমরা যখন ক্রোমাটিনকে জুম করি তখন কি দেখি? ডিএনএ। আর ক্রোমোজোম, ডিএনএ যখন আমরা জুম আউট করি, এরকম জুম আউট করে ফেলি, তখন আমরা বলি ক্রোমাটিন। তাহলে বুঝতে পারছো ক্রোমাটিন আর ক্রোমোজোম কি জিনিস? তাহলে কোষ থেকে, হ্যাঁ বলো। আমি একটা জিনিস আমার কাছে অনেক সময় বোরিং ফিল হয়, যে ওই যে লেখা আছে যে ক্রোমোজোম আর ক্রোমোসোম, এই দুটা তো একই বিষয় না? হ্যাঁ, দুইটা একই বিষয়। আমি বলি এটা হচ্ছে SOM, এটাকে বাংলা ভাষায় জোমও বলে, সোমও বলে, দুইটাই একই জিনিস। যেমন রাইবোজোম বা রাইবোসোম, লাইসোজোম বা লাইসোজোম,
সব জোম আর সোম একই শব্দ, এটা তোমাদের হয়তো বিরক্তি লাগে, মানে শুনতে লাগে যে কি দুইটা আমার কাছে কঠিন জিনিস, কিন্তু দুইটা সেম শব্দ। এটা আমরা ইংরেজি অনুবাদ করি তো তো এক একজন এক এক রকম অনুবাদ করে, কেউ সোম বলে কেউ জোম বলে। আচ্ছা আমি বলি হচ্ছে জোম, অনেকে আবার সোম বলে, দুইটাই সেম শব্দ। ক্রোমোজোম বলো আর ক্রোমোসোম বলো, দুইটাই সেম শব্দ। এখন আমরা তো আর বুঝলাম। ওই প্রথম অধ্যায় যে পড়ছিলাম ওই যে এখানে লেখা আছে আপনার ওই যে ফটোসিনথেসিস আর একটা হলো ফটোসিনথেটিক, এই দুটাও কি আলাদা না না একই? না, দুইটা আলাদা। ফটোসিনথেসিস মানে হচ্ছে প্রক্রিয়াটা, আর ফটোসিনথেটিক হচ্ছে যে প্রক্রিয়াটা করে। মানে তুমি যদি খাও, তুমি হবে খাদক, আর এটা হচ্ছে খাওয়ার প্রক্রিয়া। তাহলে ফটোসিনথেসিস মানে প্রক্রিয়া, আর ফটোসিনথেটিক মানে যে ওই প্রক্রিয়াটা করে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে আমি আবার বললাম, একটা কোষ নিলাম, জুম করলাম, নিউক্লিয়াস পেলাম, জুম করলাম, ক্রোমাটিন তন্তু পাইলাম, ক্রোমাটিন তন্তুকে জুম করলাম, একটা ডিএনএ পাইলাম। এখন আমি একটা ডিএনএকে ভালো বড় করে আঁকবো, একটা ডিএনএকে আঁকবো। ডিএনএ তো অনেক লম্বা, আমি জাস্ট অল্প আঁকলাম। তারপর দেখবো ডিএনএতে কিছু এরকম জিনিস আছে, এরকম এরকম কিছু জিনিস আছে। তারপর দিলাম এগুলো তো নাইট্রোজেন বেস না? হ্যাঁ নাইট্রোজেন, আমি একটু বলি, হ্যাঁ নাইট্রোজেন বেজ। তারপর হচ্ছে যে ধরে নাও এটা এরকম, এটার সাথে থাকবে, এটা লালের সাথে থাকবে, কালোর সাথে থাকবে সবুজ। তাহলে এটা এরকমভাবে ঘুরতে থাকে, এরকম অনেকগুলো থাকবে। এটা হচ্ছে যে আমি জাস্ট অল্প আঁকি, যেন আঁকতে গেলে তো অনেক সময় চলে যাবে আমার, আমি অল্প অল্প আঁকি। এটার সাথে থাকবে হচ্ছে কমলা। তোমরা এতটুকু বুঝছো কিনা যে এগুলো আরও এদিকে দিকে থাকবে, এখানে এখানে থাকবে। এখন এগুলো আমি কীরকম করে আঁকলাম, তুমি চিন্তা করো, তোমার তোমার চোখের সামনে বা তুমি যখন দেওয়াল দেখো, দেওয়ালে কি থাকে, দেওয়ালে অনেকগুলো ইট থাকে, দেওয়ালে অনেকগুলো ইট, দেওয়ালে অনেকগুলো ইট থাকে। ঠিক তেমনি তুমি মনে করো এই যে ডিএনএর এটা একটা একটা ইট, এটা একটা ইট, এটা একটা ইট, এগুলো প্রত্যেকটা একটা একটা কি অনেকগুলো ইট থাকবে। তো আমি একটা ইটকে নিলাম, ধরে নাও এটা একটা ইটকে নিলাম। এই ইটগুলো দেখতে কেমন, এই ইটগুলো দেখতে হচ্ছে যে, এটা দিব না, ধরে নাও ইটগুলো দেখতে ঠিক এরকম, ঠিক আছে? এই ইটগুলোকে আমি ডাকি হচ্ছে, ইটগুলোকে আমরা ডাকি নিউক্লিওটাইড। তাহলে বলো এখানে এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। তাহলে এখানে অনেকগুলো নিউক্লিওটাইড না? আচ্ছা, এখন নিউক্লিওটাইড হচ্ছে আসলে তিনটা জিনিস দিয়ে গঠিত হয়। কয়টা জিনিস? তিনটা জিনিস। তাহলে আমি এটাকে দিলাম হচ্ছে, ধরে নাও এটাকে দিলাম 1 নাম্বার বস্তু জিনিস, এটাকে দিলাম 2 নাম্বার জিনিস, মনে করো এখানে মাথায় একটা কিছু আছে, এটাকে দিলাম 3 নাম্বার জিনিস। তাহলে আমরা যদি নিউক্লিওটাইড লিখি, নিউক্লিওটাইড তিনটা জিনিস দিয়ে গঠিত। কি কি? 1 নাম্বার হচ্ছে রাইবোস, সুগার। সুগার মানে কি? চিনি। সুগার শব্দ বাংলা হচ্ছে কি? চিনি। আর একটা হচ্ছে নাইট্রোজেন বেস, আর একটা হচ্ছে অজৈব ফসফেট। আচ্ছা তোমরা বলো তো, অজৈব ফসফেট আর জৈব ফসফেটের মধ্যে পার্থক্য কি? হয়তো কেউ জানবে না, অবশ্যই এটা আমিও জানি, তোমরা কেউ জানবে না। তাহলে তোমরা কেউ যদি লিখতে চাও লিখতে পারো, আর কেউ যদি এমনি মুখস্থ করতে চাও মুখস্থ করতে পারো। জৈব ফসফেট কাকে বলে? জৈব নাইট্রোজেনকে N2 না দিয়ে জাস্ট N লিখলে কেমন N2, হবে না নাকি? N2 লিখবা নাইট্রোজেন, কারণ সবসময় নাইট্রোজেন তো আর N অবস্থায় থাকে না, এরকম অণু অবস্থায় থাকে, পরমাণু অবস্থায় তো থাকে না। এভাবেই লিখে আসছি আমরা সবসময়। তোমার জৈব ফসফেট কারা? উত্তর হচ্ছে যে
ফসফেট কার্বনের সাথে যুক্ত থাকে তাকে জৈব ফসফেট বলে। আর অজৈব হচ্ছে কারা? যারা কার্বনের সাথে যুক্ত থাকে না। এগুলো কারা কারা? এগুলো তোমরা চিনো সবাই, PO4 3-, HPO4 2-, H2PO4-। এই তিনটা হচ্ছে অজৈব ফসফেট। বাট আমরা পরীক্ষার জন্য দরকার পড়ে এই যে এইটা। বুঝতে পারছো অজৈব ফসফেট আর জৈব ফসফেট কাকে বলে? আচ্ছা, জি ভাই, এটা তো হলো জৈব যৌগের অধ্যায়ের মধ্যে চলে আসছে। সেম আর কি, জৈব যৌগের অধ্যায়। হ্যাঁ 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 হ্যাঁ, জৈব যৌগের মধ্যে কার্বন থাকে, সেম এটাতে জৈব মানে হচ্ছে কার্বন। আমরা তো জৈব যৌগ পড়ার সময় বলি এটা কিছু বিক্রিয়া আছে নাকি ভাই? না না না, দরকার এত বিক্রিয়া দরকার না বায়োলজিতে। বিক্রিয়া লাগবে না, বিক্রিয়া পড়বি লাগবে না, বিক্রিয়া পড়বি যদি তুই কখনো ভার্সিটিতে গিয়ে এই জীববিজ্ঞানের এই চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করিস, তখন হয়তো বিক্রিয়া লাগবে। এর বাইরে এসএসসি তো এইচএসসি তো লাগবে না, আর কোথাও লাগবে না। বাট মনে রাখবি এটা আমি আমি নিজেই জানতাম না জৈব কোনটা অজৈব কোনটা, আমি কিছুদিন আগেই শিখছি। জৈব হচ্ছে যারা কার্বনের সাথে যুক্ত থাকে, আর যারা হচ্ছে মুক্ত অবস্থায় বা কার্বনের সাথে থাকে না তাদেরকে আমরা অজৈব বলি। তাহলে এখানে আমরা কি, এরা মূলত আমরা ইউজ করি কোনটা? এখানে আমরা মূলত ইউজ করি PO4 3-। এখন রাইবোজ সুগারটা হয় 5 কার্বন বিশিষ্ট। আচ্ছা বলো তো তোমরা, গ্লুকোজ কত কার্বন? গ্লুকোজের সংকেত জানো তোমরা? C6H12O6। আচ্ছা তাহলে কয় কার্বন এটা? 1:1 কার্বন। 6 কার্বন। 6 কার্বন। 6 কার্বন স্যার ভাই। 6 কার্বন, ঠিক আছে। তাহলে এই রাইবোজ সুগারটা আসলে 5 কার্বনের। মানে সুগার হচ্ছে অনেক রকম হয়, যখন 6 কার্বন হয় তখন বলা হয় গ্লুকোজ, যখন 5 কার্বন তখন বলা হয় রাইবোজ, যখন 7 কার্বন তখন বলা হয় হ্যাপটোজ, যখন হচ্ছে যে 8 কার্বন তখন অক্টোজ, যখন 4 পাবো তখন ট্রায়োজ। এক একটা নাম, যদি 5 কার্বন হয় তখন তাকে বলা হয় রাইবোজ, তখন বলা হয় রাইবোজ। এটা তোমরা হচ্ছে এইচএসসিতে উঠলে পড়বা, কেন 5 কার্বন সমান রাইবোজ, 6 কার্বন হেক্সোজ, 7 কার্বন হ্যাপটোজ, অক্টোজ, ননোজ, ডেকোজ, অনেক হয়। তবে আমি একটা তোমার 5 কার্বন দেখাই। 5 কার্বন একটা কি বলে সরস গ্লুকোজে থাকে হচ্ছে কিরকম, এরকম একটা অক্সিজেন থাকে, এখানে একটা কার্বন থাকে, এখানে একটা কার্বন থাকে, এখানে একটা কার্বন থাকে, এখানে একটা কার্বন। তাহলে কয়টা কার্বন হইলো? কার্বন হয়েছে কিন্তু তোমার এখনো 4টা, 1 2 3 4। তো আমি তো বললাম 5 কার্বন, আরেকটা কার্বন থাকে হচ্ছে এখানে, এইখানে। তাহলে টোটাল 5টা কার্বন হয়েছে, ঠিক আছে। এখন এই কার্বনের সাথে এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, তারপর OH থাকবে, এগুলো দরকার নাই, আমি এই জন্য এটা দিই না। তো এটা আমরা বলি রাইবোজ সুগার। তো ডিঅক্সি রাইবোজ সুগারে সেম সুগারই থাকে, তবে এর 2 নাম্বার কার্বনে একটা OH মূলক থাকে। নর্মালি OH, এই 2 নাম্বার মূলকে একটা OH মূলক থাকে, বাট ডিএনএ তো হচ্ছে এই অক্সিজেনটা থাকে না। সেটা আমরা পরে আসবো, আপাতত আমরা OH দিতে কিছু না দিয়েই বলি এটা একটা 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। এরপর নাইট্রোজেন বেস হচ্ছে 2 প্রকার, একটা কি পিউরিন, আর একটা পাইরিমিডিন। পিউরিনের মধ্যে আছে কি অ্যাডিনিন, গুয়ানিন। পাইরিমিডিনের মধ্যে আছে সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল সহ। আর একটা হচ্ছে কি, এই যে তাহলে আমরা কি কি পাইলাম? রাইবোজ সুগার পাইলাম, নাইট্রোজেন বেস পাইলাম, অ্যাডিনিন, গুয়ানিন। এখন যখন তোমার এই যে সুগার প্লাস অ্যাডিনিন দিব, তখন তার নাম হবে অ্যাডিনোসিন, ঠিক আছে। সুগার প্লাস অ্যাডিনিন, এটার নাম কি? অ্যাডিনোসিন। এটাকে অন্য একটা ভাষায় বলা হয় নিউক্লিও
নিউক্লিওটাইড। সাইট, নিউক্লিওসাইট। ক্লিয়ার? হাইট। সাইড সাইড, হ্যাঁ, টাইট পর আসতেছে, এখনো তো আমি টাইট বলি নাই। শুধু যদি তুমি কার্বনের সাথে অর্থাৎ অক্সিজেনের সাথে, সরি, যদি তুমি একটা 5 কার্বন বিশিষ্ট সুগারের সাথে একটা নাইট্রোজেন বেস যুক্ত করো, শুধু দুইটা যুক্ত করো, একটা সুগার একটা নাইট্রোজেন বেস, তখন নাম হয় এডিনোসিন। সেম আমি যদি সুগার দিই, সাইটোসিন দিই, তাহলে হবে কি বলে, থায়ামিন দিই, ধরো আমি থায়ামিন দিলাম, থায়ামিন দিলে হবে থায়ানোসিন, থায়ানোসিন। সুগারের সাথে আমি যদি গুয়ানিন দিই, গুয়ানোসিন। এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে নিউক্লিওসাইড। তাহলে থায়ানোসিন, গুয়ানোসিন। এরপর নিউক্লিওসাইডের সাথে তুমি যদি অজৈব ফসফেট, ইনঅর্গানিক ফসফেট, আই আর পি, তখন নাম হয়ে যায় নিউক্লিওটাইড। হ্যাঁ, তখন নাম হয় নিউক্লিওটাইড। তাহলে আমি দিলাম অ্যাডিনোসিন। ভাই ইনঅর্গানিক ফসফেটটা কি? এতক্ষণ ধরে বুঝাইলাম না, অজৈব ফসফেট। অজৈব ফসফেটের ইংলিশ নাম হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। এটার ইংলিশ নাম হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। ক্লিয়ার? এখন তোর সব ইয়াটা পিআই এর মানে কি বোঝাই? তো আমরা একটা নিউক্লিওসাইড পাইলাম না, অ্যাডিনোসিন। তাহলে আমরা যদি একটা অ্যাডিনোসিনের সাথে যদি একটা ফসফেট যুক্ত করি, তখন তার নাম হবে অ্যাডিনোসিন মনোফসফেট। তারপর যদি আরেকটা ফসফেট যুক্ত করি, তখন হবে অ্যাডিনোসিন ডাইফসফেট। তখন যদি আরেকটা ফসফেট যুক্ত করি, তখন হবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে আমি যদি তোমাদের প্রশ্ন করি, ধরো আমার রাইবোস সুগার আছে, রাইবোস প্লাস গুয়ানিন যুক্ত করলাম, এটার নাম কি হবে? এখান থেকে দেখে বলো। গুয়ানোসিন। দেখো, সুগারের সাথে অ্যাডেনিন যোগ করলে অ্যাডিনোসিন, সুগারের সাথে থায়ামিন যোগ করলে থায়ানোসিন, সুগারের সাথে তোমার গুয়ানিন যুক্ত করলে গুয়ানোসিন। তাহলে এটার নাম হবে গুয়ানোসিন। এটার সাথে যদি একটা পিআই যুক্ত করি, তখন তার নাম কি হবে? গুয়ানোসিন মনোফসফেট। এটার সাথে যদি একটা পিআই যুক্ত করি, তখন হবে গুয়ানোসিন ডাইফসফেট। এটার সাথে যদি আরেকটা পিআই যুক্ত করি, তখন হবে গুয়ানোসিন ট্রাইফসফেট। সেম ভাবে আমি যদি রাইবোস সুগারের সাথে থায়ামিন যুক্ত করি, তখন কি নাম হবে? থায়ানোসিন। এটার সাথে যদি আমি পিআই যোগ করি, তাহলে কি নাম হবে? থায়ানোসিন মনোফসফেট। এটার সাথে যদি আমি পিআই আরেকটা যুক্ত করি, থায়ানোসিন ডাইফসফেট। এটার সাথে যদি আমি পিআই যুক্ত করি, থায়ানোসিন ট্রাইফসফেট। এখন তোমরা বুঝছো কিনা বলো, হোয়াট ইজ এটিপি? এই যে এটিপি আসছে। ক্লিয়ার? আরেকবার বলে দেন তো একটু, এটিপিটা কোনটা এটিপিটা? জি জি। আচ্ছা, প্রথমে আমি একটা সুগার নিব, সুগারের সাথে যদি কোনো একটা নাইট্রোজেন বেস যুক্ত করি, তখন তার নামের পিছনে সোন চলে আসবে। ঠিক আছে? তাহলে আমি সুগারের সাথে যদি অ্যাডেনিন যুক্ত করি, তখন তার নাম হবে অ্যাডিনোসিন। এটা একটা নিউক্লিওসাইড। আর তুমি যখন একটা নিউক্লিওসাইডের সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করবা, তোমার নাম হবে নিউক্লিওটাইড। কি রে, কে বসে বসে কি খাস? তো আওয়াজ করতেছিস কেন রে? দেখো, সুগারের সাথে যদি অ্যাডেনিন যুক্ত করি, তখন হয় একটা নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডে যদি ইনঅর্গানিক ফসফেট যুক্ত করি, তখন হয় নিউক্লিওটাইড। আর কারো সমস্যা আছে এখানে?
সমস্যা নেই। সমস্যা থাকলে বলতে পারো, নো প্রবলেম। তুমি তো, আমি এখানে তোমার সিলেবাস শেষ করার জন্য পড়াচ্ছি না, তোমাদের সিলেবাস তো এমনিই শেষ। আমি তোমার শেখাচ্ছি যাতে তোমার একটা এমসিকিউ ভুল না যায়। ঠিক আছে। সুগার হচ্ছে কি একটা, Yes, রয়েছে ভাই। হ্যাঁ, সুগার হচ্ছে একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা। অ্যাডেনিন হচ্ছে একটা নাইট্রোজেন বেস। দুইটা যখন একসাথে যুক্ত করি তখন তার নাম নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডের সাথে যখন আমি একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করি তখন হয় মনোফসফেট। দুইটা করলে ডাইফসফেট, তিনটা করলে ট্রাইফসফেট। আচ্ছা, তাহলে আমি একটু কষ্ট করে বইয়ে যাই এখন, কি কি পড়লাম আমি। দেখো, ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদান হলো অ্যাডিনিন। একটি হলো কি অ্যাডিনিন। অ্যাডিনিন কি? DNA এবং RNA এর প্যাটার্নিং এটা কি? এটা একটা নাইট্রোজেন বেস। এটা একটা কি? নাইট্রোজেন বেস। এটার সাথে যখন 5 কার্বন বিশিষ্ট একটা রাইবোজ সুগার যুক্ত হয় তখন হয় কি? অ্যাডেনোসিন। এটার নাম কি? তোমরা বইয়ে লিখে ফেলতে পারো। এটার নাম হচ্ছে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড বা অ্যাডেনোসিন। হ্যাঁ, গুয়ানোসিন, থায়ানোসিন, সাইটোনোসিন সবগুলো নিউক্লিওসাইড। আর যখন তুমি অ্যাডিনোসিন বা নিউক্লিওসাইডের সাথে যখন একটা যুক্ত করবা তখন হবে এএমপি বা অ্যাডিনোসিন মনোফসফেট। দুইটা করলে ডাইফসফেট, তিনটা করলে ট্রাইফসফেট। এখন এটা ফসফেট হইতে পারে। আর আমি তোমাদের বললাম না অজৈব ফসফেট কি কি আছে, অজৈব কি কি আছে? PO4 3 মাইনাস, PO4 2 মাইনাস, SPO4 মাইনাস, এইগুলো হচ্ছে ফসফরিক অ্যাসিড। বুঝতে পারছো? তো আমরা মেইনলি যুক্ত করে আসলে এটা, এগুলো আমাদের বইয়ে এত গুরুত্বপূর্ণ দেয় নাই। তো তোমরা হয়তো পরীক্ষার হলে গিয়ে লিখতে পারো যে ভাই ফসফেট দাগাই দিয়ে চলে আসছি, আপনি তো বলছিলেন যে ফসফেট। এইগুলো তো আপনি আমারে বলেন নাই যেগুলো যে অ্যাসিড, আমি বলে দিলাম এগুলো হচ্ছে ফসফরিক অ্যাসিড থেকে আসে। ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4। এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের সংকেত। তো এখান থেকে হচ্ছে এগুলো জন্ম। এটা বাপ, এটা হচ্ছে ছেলে। ফসফরিক অ্যাসিড হচ্ছে এটা। তো ফসফরিক অ্যাসিডের বাচ্চা হচ্ছে এগুলো যুক্ত হইতে পারে চাইলে। এখন ফসফেট যুক্ত হওয়া অর্থাৎ AMPর সাথে আমি আরেকটা ফসফেট যুক্ত করব। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফসফেট যুক্ত করার প্রক্রিয়া, বা ইংলিশে বলা হয় ফসফোরাইলেশন। মানে শন শব্দের অর্থ কোনো একটি শব্দের পিছনে শন থাকলে আমরা বলি প্রক্রিয়া। আর যদি ডিলেট করে দিই তাহলে কি বলবো? ডিফসফোরাইলেশন। আচ্ছা, তাহলে এগুলো আসলে কি জন্য করতেছি আমার লাইফে আমি? দেখো, আমরা খাবার খাই না? আমরা খাবার খাই না মনে হয়। এই যে ওই তো বসে বসে চানাচুর খাচ্ছে। দেখো, খাবারের শক্তি থাকে না? আচ্ছা বলো, এখন আরেকটা প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়ায় বন্ধন গঠিত হলে শক্তি দরকার হয় নাকি শক্তি বিকিরিত হয়? শক্তি দেওয়ার দরকার হয় মারবি। বন্ধন গঠন করতে শক্তি দিতে হয় আর বন্ধন ভাঙলে শক্তি পায়। ঠিক এখানে এটা হচ্ছে একটা ADP। তো এটার সাথে যখন একটা ফসফেট যুক্ত হবে আমি বাইরে থেকে শক্তি দিতে হবে ATP বানাইতে। আমার শক্তি, আমি কি বললাম? ADPর সাথে যখন তুমি একটা ফসফেট যুক্ত করবা তখনই হবে ATP। আর আমি বললাম যুক্ত করা বা বিক্রিয়া করতে হলে শক্তি দরকার। এই শক্তিটা আমি কোত্থেকে পাবো? আমাদের খাবার থেকে পাবো। এরপর যখন তুমি আবার ATPটাকে ভেঙে ADPতে নিয়ে আসবা তখন এটা ভাঙলে আবার শক্তি কি পাবো? নির্গমন ঘটবে, মানে আমরা বাইরে শক্তি পাবো। তো এটাই হচ্ছে তোমার ATP থেকে ATP হওয়া, ATP থেকে ADP হওয়া। তাহলে ATP এখানে কি হিসেবে কাজ করে? শক্তি জমা রাখে না, মানে কি রকম তোমার ব্যাংকের মতো কাজ করতেছে না? মানে এটা হচ্ছে একটা ব্যাংক। একটা ব্যাংক ফসফেট যুক্ত করে কি হয়? ATP হয়। ব্যাংক থেকে আবার টাকা নিয়ে আসছো, ফসফেটটা বের হয়ে গেছে, আবার ATPতে চলে আসছে। মানে মোবাইলের ব্যাটারির মতো চিন্তা করো। তোমার মোবাইলের ব্যাটারি কি? সকালবেলা 100% চার্জ দিলা, সারাদিন যেতে যেতে সেটা 20%-এ চলে আসছে, তুমি আবার চার্জে দিয়ে এটা 100 করলা, আবার সেটা 20 আসবে। ঠিক তেমনি তোমার ব্যাটারি হচ্ছে ADP। এখানে তুমি চার্জ দিয়ে সেটা কি বানাইছো?
এটিপি বানাইছো, আবার ওই বন্ধনটা ভেঙে শক্তিগুলো তুমি নিয়ে নিছো। তো এটা প্রক্রিয়া করে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে। এই জন্য এটিপিকে কি বলা হয়? এটিপিকে বলা হয় রিচার্জেবল ব্যাটারির মতো। অর্থাৎ আমাদের বডির টাকা, আমাদের শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন মানে জৈব মুদ্রা, অনেক কিছু বলা হয় এটাকে। ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি বলো, যাই যে বলো, তুমি যাই যে ইচ্ছা বলো, এটাকে আমরা এই তিনটা নামে ডাকি। রিচার্জেবল ব্যাটারি, জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়। কারণ এটা থাকলে তুমি কাজ করতে পারবা, এটা না থাকলে তুমি কাজ করতে পারবা না। তাহলে আমি এই লাইন এটা আরেকটু পড়ি, সেটা কি? ফসফেট যুক্ত করে বাইরে থেকে শক্তি দিতে হয়, এই বিক্রিয়ার নাম কি? এই বিক্রিয়ার নাম ফসফোরাইলেশন। আবার বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ এটিপিকে ভেঙে যখন আমরা এডিপিতে যাব, সে প্রক্রিয়ার নাম ডিফসফোরাইলেশন। এরপর দেখো প্রতিমূল এটিপি কত মূল? প্রতি মূল। তো তোমার পরীক্ষার প্রশ্ন আসতে পারে 10 মোল, 20 মোল, 30 মোল। আমি আগে থেকেই বলে দিলাম পরীক্ষার প্রশ্ন আসতেই পারে যে 10 মোল, 20 মোল, 30 মোল। তো প্রতি মোল এটিপির অণুর প্রান্তীয় ফসফেটে কতটুকু শক্তি থাকে? 7.3 কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি, কিলো ক্যালোরি। আর অথবা জুলে লিখলে 30.55 জুল। ঠিক আছে, এটা মুখস্থ করবা তোমরা। তাহলে এখান থেকে আমার একটা জিনিস জানার আছে, অনেকেই জানো, যাই জানো না তাকে আমি বলি, সেটা হচ্ছে 1 ক্যালোরি ইজ ইকুয়ালস টু 4.2 জুল। এটা কে কে জানো? আশা করি সবাই জানো। আমি জানি। আচ্ছা আচ্ছা, তোমরা এখন তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে, তাহলে আমাকে বলবা 1 জুল ইজ ইকুয়ালস টু কত ক্যালোরি? পারি না। পারি না কেন? অকিক নিয়ম করো না। তুমি যদি ক্লাস 10-এ পর এটা না পারো, তোমার ছোট ছোট বাচ্চাগুলো তোমার গিয়ে বলবে যে তুমি কেন ক্লাস 10-এ সায়েন্স নিছো। পারি না বললে তো আর হবে না। কই যাবো পারি না বললে? নিজেকে কোথায় নিয়ে যাবো পারি না? 1 2 সমান হয় কত? 7.3 কিলো ক্যালোরি না? 3 কিলো ক্যালোরি। No, 4.2 joule is equals to 1 calorie. 1 joule is equals to 1 by 4.2. করো বেলা। 0.28 সামথিং আসে, এরকম একটা মান আসে। 0.23। 0.23, yes. এটা পরীক্ষায় তো তোমাদের এত সহজ প্রশ্ন তো দিবে না রে, তুমি তো ক্লাস 10-এ পড়ো, তোমার এইটা দিবে যে 1 ইজ ইকুয়াল টু কত ক্যালোরি? 0.23 ক্যালোরি। এখন যদি তুমি এটাই না পারো, তুমি আর কি আশা করতেছো প্লাস হিসেবে? অনেক কিছু, অনেক কিছু। তাহলে আমাদের এটাও পড়তে হবে, কিলো ক্যালোরি, কিলো জুল। তো আমাদের আজকে এতটুকু থাকবে। তোমরা হচ্ছে যে অনেক কিছু পড়াই ফেলছি, তোমরা হচ্ছে কিছুই করবে না, তোমরা যাবা হচ্ছে যে 12 নম্বর চ্যাপ্টারে। 12 নম্বর চ্যাপ্টারে জীবের পরিবেশ ও বংশগতিবিদ্যা, বংশগতিবিদ্যায় যাবা। যাওয়ার পর আমি যেটা বলবো সেটা পড়ে ফেলবা, এখান থেকে পড়ে ফেলবা, এই ডিএনএ থেকে পড়ে ফেলবা। আমি সব পড়াই ফেলছি এখানে, এখানে সব পড়াই ফেলছি। এগুলো 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 তো পড়াইছে অনেক আগেই, জাস্ট একবার রিডিং দিবা আর কি, যতটুকু বুঝো। তো কালকে থাকবো হচ্ছে আমার তোমার কি বলে, কালকে আমরা সালোক সংশ্লেষণে ঢুকবো। আর একটা জিনিস এখান থেকে আরেকটা জিনিস দেখাই দিই, জাস্ট এতটুকু তোমরা পড়বা। সেটা হচ্ছে যে আমাদের যে বললাম যে খাদ্য থেকে শক্তি বানাইতে পারে, এখন খাদ্য থেকে শক্তি বানাইতে পারে কারা? সবাই কি পারে? সবাই পারে না। গলগি বডি পারে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পারে না, শুধু 2টা কোষীয় অঙ্গাণু পারে। সেটা কারা কারা? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। এটা পরীক্ষার হলে গিয়ে আমাকে ধন্যবাদ দিবা যদি এই প্রশ্নটা আসে, যে ভাই আপনি বলছিলেন কিন্তু আমি তো পড়ি নাই। তাও আপনি বারবার বলার কারণে আমার মাথায় আছে আর কি, যে কি পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে কোষের জন্য ইউজ করার জন্য পরিবর্তিত করতে পারে 2টা অঙ্গাণু, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। এখন এগুলো কেন পারে? এটার একটা বিশেষ একটা কি থাকে, বিশেষ একটা সিস্টেম থাকে। সিস্টেমটার নাম কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। একটা বিশেষ সিস্টেম থাকে যেগুলোর কাজ হচ্ছে বাইরের শক্তিগুলোকে এটিপির ফসফেটের গ্রুপের সাথে যুক্ত করতে ইউজ করে দেওয়া। তারপর আরেকটা প্রশ্ন, এখন আমি যে বললাম মাইটোকন্ড্রিয়া পারে, প্লাস্টিড পারে। মাইটোকন্ড্রিয়া কোন শক্তিগুলো পারে? প্লাস্টিড কোন শক্তিগুলো পারে? মাইটোকন্ড্রিয়া শক্তির উৎস হচ্ছে
পুষ্টি উপাদান যেমন গ্লুকোজ বা অন্তর্বর্তীকালীন কোনো অণু। আর প্লাস্টিকের ক্ষেত্রে সেটা কি সূর্যালোক বা অন্য কোনো উপযুক্ত উৎস। সূর্যের আলো। তো তোমাদের আমি এটা আবার বুঝাবো, আমি আগেই বলে দিলাম এটা আবার বুঝাবো। অন্তর্বর্তীকালীন অণু মানে কি? অন্তর্বর্তীকালীন সরকার, যার কোনো কি নাই, কোনো স্থির কোনো সময়কাল নাই, এটা কিছু সময়ের জন্য আছে, কোনো নির্বাচিত না। তো অন্তর্বর্তীকালীন মানে হচ্ছে কি মাঝামাঝি কোনো অণু, এটা জাস্ট ইউজ করার জন্য বের করছি আমরা। তাহলে মাইটোকন্ড্রিয়ার শক্তির উৎস হচ্ছে দুইটা, একটা হচ্ছে পুষ্টি উপাদান আর একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন অণু। আর প্লাস্টিকের ক্ষেত্রে বা ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে সেটা হচ্ছে সূর্যালোক বা অন্য কোনো উপযুক্ত অংশ। তো অন্য কোনো উপযুক্ত অংশ আসলে নাই, যেটা হচ্ছে আসলে আমাদের সূর্যালোক। এখন অন্য কোনো উৎস বলতে কারা? যেখান থেকে ফোটন আসে। আল্লাহর নাম নিয়ে তুমি জাস্ট রিডিংটা দিবা, এগুলো আমি জানি। তুমি ফোটন মানে কি সেটাও জানো না, সূর্যালোক তো বুঝো খালি। এনএডিপি মানে কি সেটা হয়তো নাম পড়ছে, এনএডিএস, এটা কি সেটাও জানো না। তো আমি বলতেছি বারবার, আমার ক্লাসগুলো তুমি রিডিং পড়ে যা পড়বা না তার বাইরের জিনিস আমি পড়াবো, কিন্তু তুমি রিডিং পড়ে যা বুঝে যাবা সেটা তো আমার আর পড়া দরকার নেই। তাহলে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড হচ্ছে দুইটা অঙ্গাণু আছে যারা শুধুমাত্র শক্তিকে কনভার্ট করতে পারে। আর মাইটোকন্ড্রিয়া কোন শক্তিগুলো পারে? মাইটোকন্ড্রিয়া পারে হচ্ছে গ্লুকোজের শক্তিগুলোকে। ভাইয়া, ফোটনের তো কি আলোর কণা? হ্যাঁ, ফোটনের তো আলোর কণা। এখন আলোর কণা মানে বুঝো, চোখে একটু ইয়া কর, কি বলে, চোখটাকে হচ্ছে 2 হাত দিয়ে একটু চেপে চোখ বন্ধ কর, তারপর খোলার পর দেখবি হচ্ছে, করছে তো ভাইয়া। খোলার পর চোখটাকে বন্ধ করে একদম বন্ধ করে দিল, একদম মানে চিপে বন্ধ কর। একটু হ্যাঁ, আগে একটু আলোর দিকে থাকা, যেখানে লাইট আছে ওইটার দিকে থাকা। হ্যাঁ, ব্লার দেখা ভাই। তারপর একদম চিপে বন্ধ কর, দেখবি হচ্ছে এরকম কিছু জিনিস উপর থেকে নামতেছে। একদম চিপে বন্ধ করতে হবে, এরকম কিছু জিনিস উপর থেকে নামতেছে, মনে হচ্ছে? এগুলো কি ফটো? এটা ফোটনের আকার হচ্ছে দেখতে এরকম। ভাইয়া আমি এখনো বুঝি নাই। আচ্ছা, বুঝে নেই, এটা নর্মালি দেখা যায় না, ওই যখন আমাদের মাথা টাথা ঘুরাই, জিন ধরে, তখন দেখা যায় কি কিছু এটা আমরা বলি কি ঝিলিমিলি মনে কিছু জিনিস আছে যে এগুলো এরকম মনে হয় যেন উপর থেকে নামতেছে, মাঝে মাঝে এটা ফিল হয় যখন অনেক বেশি দুর্বল। হ্যাঁ, যখন মনে করেন প্রচন্ড রোদ উঠে তখন যে দেখা যায় যে মনে হয় আগুনের মতো উঠতেছে বা চোখের সামনে এরকম অনেক দূর থেকে দেখা যায়, তখন ওইটাকে কি বলবো? এটা তো তোমার মজা লাগে ভাই। হ্যাঁ, এগুলো মনে হয় আলোর কণা। এগুলো আলার কারণে, এটা তো তোমার এটা তো প্রতিফলনের কারণে। আমি বলি ওইখানের, তুমি যখন রাস্তার মধ্যে অনেক গরম যখন পড়ে, এই রাস্তার মধ্যে বায়ুগুলো কি হয়, অনেক বেশি উত্তপ্ত হয়ে যায়। তো উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে এই বাতাসগুলো উপরের দিকে যেতে থাকে। তো উপরের দিকে যায়, নিচের দিকে আসে, উপরের দিকে যায়, নিচের দিকে আসে। তো মনে হয় যেন এখানে আগুন জ্বলতেছে। মানে তোমার দেখে আমার দেখে কান্না আসতো তখন এগুলো দেখে, মানে আমার চোখ দিয়ে পানি চলে আসতো। আমার সেন্সিটিভ বিষয় ছিল কেন জানি না, ওইগুলো দেখলে আমার কান্না চলে আসে চোখ থেকে। তো এগুলো হচ্ছে কি, মানে মনে হয় যেন এখানে আগুন জ্বলতেছে। এটা তো এগুলো তোমার ফিজিক্সের ঘটনা, এগুলো বায়োলজির ঘটনা। তাহলে এই যে ভাঙা টিভিতে ঝিলমিল করে ওইটা কি? কোনটা? ওই যে ভাঙা টিভিতে যে মনে করেন এই যে হ্যাঁ, পোকার মতো যে হ্যাঁ, ঝিলমিল করে। এইরকমই তুমি যখন চোখ বন্ধ করে এরকম দেখো না, হ্যাঁ, ওইটা দেখা যায় তখন দেখা যায়। এইটাই এখানেই হচ্ছে তুমি ফোটন কণাগুলো মতো একটু ফিল করতে পারবা। মানে আমরা সূর্য থেকে কি মনে করি, এটা সূর্য, আর সূর্য থেকে আলো এরকম ডিরেক্ট চলে আসে। আলো এরকম ডিরেক্ট আসে না, আলো হচ্ছে এরকম প্যাকেট আসে। এই প্যাকেটগুলোর নামই হচ্ছে ফোটন, এই প্যাকেটগুলোর নামই হচ্ছে ফোটন। আমরা তো মনে করি কি কালকে সেম 10টা বা 11, 11:30। আসলে আমি হল থেকে, থ্যাঙ্কস ফর দ্য ক্লাস। ওকে ইনশাল্লাহ। 11টায় ভাই। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব, আমি যদি 11টা আসতে। বলো।